হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো লাস্ট ভিডিওতে যেমন তোমাদেরকে প্রমিস করেছিলাম যে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এবং এক্সাম্পলারের দায়িত্ব আমার উপর দিয়ে দাও এই দায়িত্ব, এবং দ্যাট টু ইউটিউবে ফ্রিতে। এবং বাংলিশ কেন কথাটা বলছি তার কারণ হচ্ছে আমরা ইংলিশে পিক্স করব, কিন্তু ডেফিনেটলি এটাকে বাংলায় এমন ভাবে এক্সপ্লেন করব যে যারা কমপ্লিট বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস রয়েছে তাদেরও এখান থেকে একেবারে জল ভাত হয়ে যাবে। এবং আমরা মূলত ফোকাস করব 2019 থেকে 2024-এর পিক্স গুলো। কেন ম্যাম? তার কারণ হলো এটাই যে 2019 থেকে 2024 হচ্ছে একেবারে রিসেন্ট ট্রেন্ডস, সেটাকে তুমি ফলো করো, তাহলে কিন্তু তুমি নিটের আপকামিং ট্রেন্ডস গুলোকে বুঝতে পারবে। 2025 2026 কিরকম ট্রেন্ডি কোয়েশ্চেন্স আসবে সেটাকে ফলো করতে পারবে। কারণ পিক্সের গুরুত্ব কিন্তু প্রচুর। পিক্সের অ্যাকচুয়াল গুরুত্ব কি এবং পিক্সকে হিসেব করে কিভাবে তুমি থিওরি পড়বে সেটা আমরা দেখে নেব হচ্ছে এই ভিডিওগুলো থেকে। লেকচার মানে হচ্ছে তোমার কোয়েশ্চেন্স আনসার সলভ করার সাথে সাথে আমরা দেখব টপিকের গুরুত্ব, এবং প্রত্যেকটা পিক্সের লাস্টে তোমাদের আমি বলে দেব এনসিইআরটির কত নম্বর পাতায় এই পিক্সটা রয়েছে। তার ফলে কি হবে, অনেক বেশি ইজি হবে তোমাদেরকে সেটা বুঝতে, এবং সেটা তোমরা ফোকাস করে পড়তেও পারবে। আরও একটা কথা হচ্ছে, এটা 2024-এর যে সেকেন্ড টাইম নিট হয়েছে সেই সেকেন্ড টাইম নিটের কোয়েশ্চেন্সও কিন্তু আমি এই পিক্সগুলোর মধ্যে ঢুকিয়ে দেবো। তো তার মানে তুমি 2019, 20, 21, 22, 23, 24 এবং 24-এ আরেকবার নিট, তাহলে 7 বারের কোয়েশ্চেন্স তুমি এখানে পাবে। এবং সেগুলো দেখে দেখে তোমাদেরকে অ্যানালাইজ করে আমি বলবো কিভাবে তোমাদেরকে কিন্তু পড়তে হবে, অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হবে তোমাদেরকে। আর এই পিক্সগুলো তোমরা যারা ইউটিউব থেকে ফ্রিতে দেখছো তারা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পিডিএফ গুলোর, কারণ প্রপার পিডিএফ ফর্মে তো এখানে তুমি দেখতে পাচ্ছ না, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নাও। আর যারা আমার পেইড ব্যাচে আছো তাদেরকে বলছি তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, কারণ তোমাদেরকে পিডিএফ আমি দেবো। ঠিক আছে, ওকে, চলো দেখা যাক। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের চ্যাপ্টার, ক্লাস 11-এর চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। ওকে ওকে, তো এই চ্যাপ্টারের সিলেবাস আগে আমরা দেখব, কারেন্ট সিলেবাস যেটা নিট 2025-এ ফলো হওয়ার কথা। সেটা হচ্ছে যে প্রথমে তোমাদের এই চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন পড়তে হবে, তারপরে তোমাদের কিংডম পড়তে হবে মনেরা, যেখানে তুমি ব্যাকটেরিয়াকে পাবে, তারপরে তুমি পাবে কিংডম প্রোটিস্টা, তারপর কিংডম ফানজাই, তারপর কিংডম প্ল্যান্টি, তারপর অ্যানিমেলিয়া, এবং লাস্টে ভাইরাসেস, ভাইরয়েডস, প্রিয়ন্স অ্যান্ড লাইকেন্স। এটা হলো এই চ্যাপ্টারের টোটাল সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু তোমাদের পুরনো যে সিলেবাস ছিল সেটা আর নতুন যে সিলেবাস রয়েছে সেটা কমপ্লিটলি সেম। তার মানে পুরনো যারা এনসিইআরটি থেকে পড়ছো বা নতুন এনসিইআরটি থেকে যারা পড়ছো, দুই জায়গাতেই এই সিলেবাস এক্স্যাক্টলি সেম রয়েছে, এক্স্যাক্টলি একই রয়েছে। তাই এই চ্যাপ্টার তোমাদের কাছে যেই এনসিইআরটি থাকুক না কেন, কোথাও কোনো বদল নেই, একই রয়েছে। ঠিক আছে, আমরা একটা একটা টপিক এবার ঢুকে যাব। প্রথম টপিক হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন, যেখানে কিন্তু উইটেকারের ক্লাসিফিকেশন, বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন সিস্টেম এগুলো নিয়ে বলা রয়েছে। কিন্তু 2019 থেকে 2024 অবধি এই টপিক থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন আসেনি। ভালো কথা, আমরা শুধু নিটের কোয়েশ্চেনের কথা বলছি, আসেনি। নেক্সট আমরা চলে যাব পরবর্তী যে কিংডম, পরবর্তী যে টপিক, দ্যাট ইজ কিংডম মনেরা। কিংডম মনেরায় কারা আছে? কিংডম মনেরায় ব্যাকটেরিয়া রয়েছে। তো চলো আমরা দেখি এই ব্যাকটেরিয়া কিংডম মনেরা কিংডম থেকে কি কি কোয়েশ্চেন এসছে 2019 থেকে 24-এ। ওকে, প্রথম প্রশ্ন নিট 2022-এর প্রশ্ন। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। প্রথম স্টেটমেন্ট বলছে মাইকোপ্লাজমা ক্যান পাস থ্রু লেস দ্যান 1 মাইক্রন ফিল্টার সাইজ। মানে মাইকোপ্লাজমা, আচ্ছা মাইকোপ্লাজমা কি হয়? মাইকোপ্লাজমা কিন্তু এক রকমের ব্যাকটেরিয়া। তো ওরা কি করে, ওরা লেস দ্যান 1 মাইক্রন ফিল্টার সাইজ, মানে 1 মাইক্রন ফিল্টার সাইজেরও ছোট যদি ফিল্টার হয় তার মধ্য দিয়েও এরা কিন্তু পাস করতে পারে। 1 মাইক্রন ফিল্টারের যে সাইজ তার থেকেও ছোট ফিল্টার, মানে তার থেকেও ছোট ফিল্টার, তার মধ্য দিয়েও এই মাইকোপ্লাজমারা পাস করতে পারে। তোমাকে বলতে হবে এটা ট্রু না ফলস। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে তোমার ট্রু। এটা ট্রু। কেন ট্রু? আমরা দেখে নেব মাইকোপ্লাজমার সাইজ। সাইজ অফ মাইকোপ্লাজমা যদি তুমি দেখো সেটা হচ্ছে 0.3 মাইক্রোমিটার। তাহলে মাইকোপ্লাজমার সাইজ কত হয়? 0.3 মাইক্রোমিটার। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার এই চ্যাপ্টারে দেওয়া নেই, এই ডেটাটা তুমি পাবে চ্যাপ্টার 8 সেল।
সেল যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার 8 সেখানে তুমি এই ডেটাটা পাবে। তো 0.3 মাইক্রোমিটার যদি মাইকোপ্লাজমার সাইজ হয় তাহলে 1 মাইক্রনের মধ্য দিয়ে অবশ্যই গলতে পারবে, কারণ 1 মাইক্রন বড় না 0.3 বড়? 1 মাইক্রন বড় না, তো 1 মাইক্রনের মধ্য দিয়ে অবশ্যই 0.3 মাইক্রোমিটার গলে যেতে পারবে। তাহলে এইটা হলো ট্রু। নেক্সট বলছে মাইকোপ্লাজমা আর ব্যাকটেরিয়া উইথ সেল ওয়াল, মানে মাইকোপ্লাজমা হলো এরকম কিছু ব্যাকটেরিয়া যাদের সেল ওয়াল বা কোষ প্রাচীর আছে। এটা কিন্তু ফলস। কেন ফলস? কারণ মাইকোপ্লাজমাদের কিন্তু সেল ওয়াল নেই। মাইকোপ্লাজমা ল্যাক সেল ওয়াল, ওদের কিন্তু সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে না। তাহলে কোন সেন্টেন্স, কোন উত্তরটা তোমার হবে? স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। আনসার আমরা পেয়ে গেলাম হচ্ছে সি। তাহলে এটার আনসার হচ্ছে সি। এটা তুমি নিউ এনসিইআরটির পেজ 14, নিউ এনসিইআরটির পেজ 14তে তুমি মাইকোপ্লাজমাকে নিয়ে ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে, চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে নিট 2022-এরই প্রশ্ন, তার মানে নিট 2022-এ দেখো মনেরা থেকে দুটো প্রশ্ন এসেছিল। which of the following is a correct statement? কোনটা কারেক্ট, কোনটা সঠিক? ফার্স্ট বলেছে ব্যাকটেরিয়া আর এক্সক্লুসিভলি হেটেরোট্রফিক অর্গানিজমস, মানে ব্যাকটেরিয়ারা হচ্ছে কমপ্লিটলি পুরোপুরি হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক মানে যারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর ডিপেন্ডেন্ট। সব ব্যাকটেরিয়া কি তাই? তা কিন্তু না। কিছু ব্যাকটেরিয়া কিন্তু অটোট্রফ, কিছু ব্যাকটেরিয়া কিন্তু ক্লোরোফিল থাকে এবং তারা নিজেরাই নিজের খাবার তৈরি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। তাহলে কিছু ব্যাকটেরিয়া কিন্তু অটোট্রফও রয়েছে, সব ব্যাকটেরিয়াই কিন্তু হেটেরোট্রফ নয়। ঠিক আছে, তাহলে এটা ফলস হয়ে গেল। নেক্সট স্টেটমেন্ট, স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটিক অর্গানিজমস ক্লাসিফাইড আন্ডার কিংডম মনেরা। স্লাইম মোল্ড যে রয়েছে তারা হচ্ছে স্যাপ্রোফাইটিক অর্গানিজমস, মানে মৃতজীবী, যারা কিন্তু কিংডম মনেরার আন্ডারে পড়ে। তাই কি না? স্লাইম মোল্ড কিসে পড়ে? স্লাইম মোল্ড হচ্ছে প্রোটিস্টা, নট মনেরা, দে আর প্রোটিস্টা। তাহলে ফলস। মাইকোপ্লাজমা হ্যাভ ডিএনএ, রাইবোজোম এন্ড সেল ওয়াল। মাইকোপ্লাজমার ডিএনএ আছে, রাইবোজোম আছে, সেল ওয়াল আছে না, মাইকোপ্লাজমার সেল ওয়াল থাকে না। তাহলে এটাও ফলস। Cyanobacteria are a group of autotrophic bacteria organisms classified under kingdom Monera. Cyanobacteria হলো কিছু অটোট্রফিক অর্গানিজমস যারা নিজেরাই নিজের খাবার তৈরি করতে পারে, তারা কিসের আন্ডারে পড়ে? কিংডম মনেরা। হ্যাঁ, এটা ঠিক। তাহলে তোমাকে আমি যে এ পয়েন্টটা যেখানে বললাম যে সব ব্যাকটেরিয়াই কিন্তু হেটেরোট্রফ নয়, কেউ কেউ আছে অটোট্রফ, যেমন সায়ানোব্যাকটেরিয়া, তো এটা হচ্ছে আমাদের ট্রু হবে। তাহলে বলেছে কোনটা কারেক্ট, তাহলে আনসার হচ্ছে আমরা পেলাম ডি। এটা তুমি কোথায় পাবে? এই জিনিসপত্রগুলো তুমি রয়েছে নিউ এনসিইআরটিতে, তুমি পেজ 13, 14, 15 এই 3টে পাতার মধ্যে এই সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, ওকে, চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, তো কিংডম প্রোটিস্টার আগে তুমি দেখো মনেরা থেকে আর কোনো প্রশ্ন আসেনি, 19 থেকে 24-এর মধ্যে মনেরা থেকে আর কোনো প্রশ্ন নেই। একটা জিনিস খেয়াল করে রাখো, যেটা বুঝতে পারছো, এই মাইকোপ্লাজমাকে নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসার একটা টেন্ডেন্সি রয়েছে। তাই মাইকোপ্লাজমা সম্পর্কে এনসিইআরটিতে যতটুকু কথা রয়েছে দেওয়া, একদম মন্ত্রমুগ্ধের মতন কিন্তু শিখে নেবে, মুখস্থ করে নেবে, বুঝে নেবে। ঠিক আছে, নেক্সট আমরা কিংডম প্রোটিস্টাতে যাব। কিংডম প্রোটিস্টা বলছে প্রথম প্রশ্ন, যেটা রিনিট 2024-এর যেটা সেকেন্ড টাইম নিট হয়েছিল, সেখানে কিন্তু তোমার এই প্রশ্নটা আসে। এই প্রশ্নটাতে হচ্ছে তোমাকে কলামে ম্যাচ করতে হবে। ওকে, ভালো কথা। তো চলো আমরা ম্যাচ করব এইবার। তো চলো দেখি ইউগ্লিনয়েড। ইউগ্লিনয়েড মানে ইউগ্লিনা। ইউগ্লিনা কিসে পড়ছে? ইউগ্লিনা কিন্তু তোমার প্রোটিস্টাতে পড়ছে। তো এটা কিরম হবে? প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক, ফটোসিনথেটিক, সুইচিং বিটুইন ফটোসিনথেটিক অ্যান্ড হেটেরোট্রফিক মোড। ইউগ্লিনা কিন্তু সুইচ করে, কখনো কখনো ওরা ফটোসিনথেসিস করতে পারে, কখনো কখনো কিন্তু ওরা হেটেরোট্রফ মানে অন্য খাবারকে খপাত খপাত করে গিলে খায়। তো ইউগ্লিনয়েড কিন্তু দুটোর মধ্যে সুইচ করে। পেয়ে গেছি? ওকে। ডাইনোফ্ল্যাজেলেট, ডাইনোফ্ল্যাজেলেটও কিন্তু প্রোটিস্টা। ওরা কি হয়? প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক, ফটোসিনথেটিক। ডাইনোফ্ল্যাজেলেট কিন্তু ফটোসিনথেটিক হয়। স্লাইম মোল্ড হচ্ছে আরেক রকমের প্রোটিস্টা। এরা কিরকম হয়? স্লাইম মোল্ড হচ্ছে প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক। এরা হচ্ছে স্যাপ্রোফাইটিক, এরা মৃতজীবী। স্লাইম মোল্ড মৃতজীবী, মৃত বস্তু খায়। প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম কিরকম হবে? প্লাজমোডিয়াম হচ্ছে প্যারাসাইটিক, কারণ তুমি জানো প্লাজমোডিয়াম আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে নানা রকম রোগ ব্যাধি বাধায়। এরা হচ্ছে প্যারাসাইটিক। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে উত্তরটা, তাহলে এখানে কোনটা হবে? ইউগ্লিনয়েড
A4 কোথায় আছে দেখো, এই তিনটেতেই কিন্তু A4 রয়েছে, ঠিক আছে। নেক্সট ডাইনোফ্ল্যাজেলেট, বি হচ্ছে 3, ওকে B3 এখানে, A4 B3 এখানে, তাহলে A4 B3 C2, হ্যাঁ C2 D1, পারফেক্ট। তাহলে আনসার হচ্ছে সি। নিউ এনসিআরটি পেজ 15-16-তে তুমি এই জিনিসটা পাবে। বুঝতে পারলে তো, পুরো প্রোটিস্টা থেকে তোমার তুলে ক্লাব করে দিয়েছে ওরা। নেক্সট, আচ্ছা দেখো একটা মজার বিষয়, দেখো আমরা যে অনেক সময় ভাবি যে একটা জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসলে সেটাই পড়বো, অন্যটা বাদ দেবো। তুমি দেখো এই প্রোটিস্টা থেকে 19 থেকে 24-এর মধ্যে কোনো প্রশ্ন আসেনি। ইনফ্যাক্ট 2024-এর যে প্রথম নিটটা হয় তাতেও কোনো প্রশ্ন আসেনি। তাহলে 19 থেকে 24 অব্দি কিন্তু কোনো প্রশ্নই আসেনি। সেই দেখে যদি কেউ মনে করে যে আমি এটা পড়বো না, তুমি দেখো রিনিট 2024-এর রিনিটে একটা বড় সড়ো প্রশ্ন কিন্তু প্রোটিস্টা থেকে দিয়ে দিল। এই জন্যই তোমাদেরকে আমি সবসময় বলি যে হাই ওয়েটেজ চ্যাপ্টার বা হাই ওয়েটেজ টপিকস হয় সেগুলোর গুরুত্ব আমরা দিই, ডেফিনেটলি দিই, কিন্তু আমার বক্তব্য যে এনসিআরটির কোনো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র টপিকও, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ওয়ার্ডও তোমার বাদ দেওয়া উচিত না। কেন, সেটা তুমি চোখের সামনে প্রমাণ পাচ্ছ। চলে যাবো আমরা নেক্সট টপিকে, আমরা কিংডম ফানজাইতে ঢুকে যাবো। এবার আমরা ফাঙ্গাসের প্রশ্ন উত্তর দেখবো। ভালো কথা, প্রথম আবার ম্যাচ দ্য ফলোইং আমরা পেয়েছি, ওকে ম্যাচ দ্য ফলোইং, স্যাপ্রোফাইট, প্যারাসাইট, লাইকেন, মাইকোরাইজা। ওকে দেখো লাইকেনটা সব থেকে সহজ, লাইকেন কোনটা হবে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ অ্যালগি এন্ড ফানজাই, সি হচ্ছে 4, অফকোর্স অ্যালগি আর ফাঙ্গাস একসাথে থাকলে তাদেরকে লাইকেন বলে। তাহলে C4 কোনটায় রয়েছে দেখো তো, দেখো C4 কোনটায় রয়েছে, C4 এইটা। তুমি দেখো তার মানে তুমি যদি বাকিগুলো নাও জানো, তুমি এটা তো বুঝতেই পারছো, কারণ লাইকেন সবাই আমরা জানি অ্যালগি ফাঙ্গাসের অ্যাসোসিয়েশনকে। C4, তো C4 এর অপশন দেখো একটাই রয়েছে, তার মানে উত্তর আমরা পেয়ে গেছি, উত্তর হচ্ছে ডি, আনসার হচ্ছে ডি। তবুও আমরা কি করব, আমরা দেখবো যে বাকিগুলো। নেক্সট হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা কাকে বলে, মাইকোরাইজা হচ্ছে ফাঙ্গাস আর প্লান্ট রুট, গাছের মূল আর ফাঙ্গাসের অ্যাসোসিয়েশন। তাহলে ডি হচ্ছে তোমার 1, তাহলে D1, এই যে D1। নেক্সট হচ্ছে কি স্যাপ্রোফাইট, স্যাপ্রোফাইট কি মৃতজীবী, ডিকম্পোজিশন অফ ডেড অর্গানিক মেটেরিয়াল, তাহলে A2। পড়ে থাকলো প্যারাসাইট, প্যারাসাইট কি হয়, লিভিং প্লান্টস অর অ্যানিমালস, জ্যান্ত উদ্ভিদ আর প্রাণীর গায়ের মধ্যে বেঁচে থাকে প্যারাসাইট, তাহলে B3। আনসার অনেক আগে আমরা যদিও পেয়ে গেছি, আনসার ডি। তাহলে তুমি এভাবে টাইম সেভ করতে পারো নিট পরীক্ষায়, যখন দেখছো একটা উত্তর তুমি শিওর এবং সেটাই হচ্ছে, তোমার বাকিগুলো না দেখলেও কিন্তু হবে। এইভাবে আমরা টাইম সেভ করতে পারি। নিট 2019-এর প্রশ্ন এটা কোন পেজে আছে আমি মার্ক করিনি, কারণ এটা বেসিক্যালি তোমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন জায়গা থেকে ক্লাব করে দিয়েছে, তো পার্টিকুলার একটা পেজ এখানে বলা যাবে না। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। নিট 2019-এরই প্রশ্ন, আবার নিট 2019-এর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা ভুল। মরেলস অ্যান্ড ট্রাফলস আর এডিবল ডেলিকেসিস, মানে কি মরেল ট্রাফল নামে যে ফাঙ্গাস গুলো আছে এডিবল, এগুলোকে আমরা খেতে পারি, এগুলোকে আমরা খাই, হ্যাঁ এটা ট্রু। ক্লাভিসেপস ইজ আ সোর্স অফ মেনি অ্যালকালয়েডস অ্যান্ড LSD। দেখো এই যে সেন্টেন্সটা না, এটা ডাইরেক্ট কিন্তু এনসিআরটিতে নেই, এই সেন্টেন্সটা ডাইরেক্ট এনসিআরটিতে নেই। এবার তোমার এখানে মনে হতে পারে তাহলে আমরা এটা সলভ করবো কি করে, এটা তুমি এখন কোয়েশ্চেন মার্ক দাও, তুমি বুঝতে পারছো না। নেক্সট, কনিডিয়া আর প্রডিউসড এক্সোজেনাসলি অ্যান্ড অ্যাসকোস্পোরস এন্ডোজেনাসলি। কনিডিয়া নামক যে স্পোর গুলো সেগুলো এক্সোজেনাসলি তৈরি হয়, বহির্জনিষ্ণু ভাবে তৈরি হয়, আর অ্যাসকোস্পোরস এন্ডোজেনাসলি ভাবে তৈরি হয়, অন্তর্জনিষ্ণু ভাবে তৈরি হয়। এটা কিন্তু ঠিক, দুটো ঠিক আমরা পেয়ে গেছি। ডি বলছে ইস্টস হ্যাভ ফিলামেন্টাস বডিজ উইথ লং থ্রেড লাইক হাইফি, বলছে ইস্টের সুতোর মতন সূত্রাকার ফিলামেন্টাস বডি রয়েছে, যেখানে লম্বা লম্বা সুতোর মতন হাইফি রয়েছে ওদের। এটা কি ঠিক? দেখো এটা কিন্তু ফলস আমরা পেয়ে গেলাম। কেন? কারণ ইস্ট হচ্ছে পাতি কথায় ইউনিসেলুলার, ইস্ট হচ্ছে ইউনিসেলুলার, একটাই কোষ একটাই সেল থাকে, তো এখানে কিন্তু কোনোভাবেই তোমার এইসব লম্বা হাইফি বা ফিলামেন্টাস বডির জায়গা নেই। তার মানে দেখো এই যে বিটা তুমি জানতে না, কিন্তু আনসার তুমি পেয়ে গেলে, এখানে ভুল তো তোমার ডি, তাহলে আনসার তো তোমার ডি। তাহলে বি তুমি জানো না জানো অসুবিধা নেই, কারণ বিটা কিন্তু ডাইরেক্ট এনসিআরটি থেকে নয়, ঠিক আছে? তো বিটা অ্যাকচুয়ালি ট্রু, বিটা ঠিকই বলেছে। ক্লাভিসেপস কিন্তু ক্লাভিসেপস থেকে তুমি অ্যালকালয়েড LSD এগুলো পাবে, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে চিন্তার কারণেই কোনো উত্তর আমরা ডি পেয়ে গেছি। এটা তুমি কোথায় পাবে? নিউ এনসিআরটি পেজ 17-18-তে তুমি এই জিনিসগুলো দেখতে পেয়ে যাবে। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট, কোনটা ঠিক স্টেটমেন্ট? নিট 2021-এর প্রশ্ন, ঠিক আছে? তো এখানে বলছে সাম অফ দ্য অর্গানিজমস ক্যান ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন
ইন স্পেশালাইজ সেলস কল্ড শীত সেলস। বলছে কিছু কিছু জীব রয়েছে যারা বায়ু থেকে নাইট্রোজেনকে কোথায় কোথায় সংবন্ধন করে, কোথায় ফিক্স করে, কিছু স্পেশাল সেলে, সেই সেলগুলোর নাম কি শীত সেলস। দেখো এটা ফলস, কেন বলো তো? শীত সেলে মোটেও এগুলো সেভ হয় না, এগুলো কোথায় সেভ হয়? হেটেরোসিস্ট, হেটেরোসিস্ট, নস্টক, নস্টক রয়েছে, অ্যানাবিনা রয়েছে, নস্টক, অ্যানাবিনা, এরা কিন্তু নাইট্রোজেনকে বাতাস থেকে নিয়ে ওরা কি করে, স্পেশালাইজ সেলে, কিছু স্পেশালাইজ সেলের মধ্যে স্টোর করে রাখে, সেই সেলগুলোকে হেটেরোসিস্ট বলে, দে আর নট শীত সেলস। ঠিক আছে, তাহলে এটা ফলস হবে না উত্তর। ফিউশন অফ টু সেলস ইজ কল্ড ক্যারিওগ্যামি। দুটো সেলের, দুটো কোষের ফিউশন, দুটো সেলের মিলনকে ক্যারিওগ্যামি বলে না, ফলস। ক্যারিওগ্যামি হচ্ছে, ক্যারিও মানে কি? ক্যারিও মানে নিউক্লিয়াস, গ্যামি মানে মিলন, দুটো নিউক্লিয়াসের মিলনকে ক্যারিওগ্যামি বলে, মোটেও দুটো সেলের মিলনকে বলে না। ঠিক আছে, এটা ফলস। নেক্সট, fusion of protoplasms between two motile or non-motile gametes is called plasmogamy. দুটো প্রোটোপ্লাজমের ফিউশনকে, এবার কিসের প্রোটোপ্লাজম? দুটো গ্যামেটের। গ্যামেট দুটো হতে পারে মোটাইল মানে চলে, গ্যামেট দুটো হতে পারে নন মোটাইল মানে চলে না, অচল। তো যেরকমই গ্যামেট হোক, সেই রকম দুটো গ্যামেটের মিলনকে, দুটো গ্যামেটের প্রোটোপ্লাজমের মিলনকে প্লাজমোগ্যামি বলে। এটা একদম ঠিক। তবে ট্রু যেটা পেয়ে গেছি, আমাদের আনসার হবে সি, আমরা পেয়ে গেছি। তো সেই হিসেব মতন ডি কে ফলস হওয়ার কথা। চলো একবার দেখে নি। অর্গানিজমস দ্যাট ডিপেন্ড অন লিভিং প্লান্টস আর কল্ড স্যাপ্রোফাইটস। এটা ফলস, কারণ যারা লিভিং প্লান্টস, জ্যান্ত উদ্ভিদের উপর ডিপেন্ড করে যে অর্গানিজম গুলো, তাদেরকে স্যাপ্রোফাইট বা মৃতজীবী বলে। স্যাপ্রোফাইট মানে মৃতজীবী না, মৃতজীবী কারা? যারা ডেড প্লান্ট খায়, যারা ডেড অ্যানিমেল খায়, তাই এটা ফলস। তাহলে উত্তর হচ্ছে সি, আর এটা তুমি নিউ এনসিইআরটি পেজ 17-তে পেয়ে যাবে। চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। নিট 2022-এর প্রশ্ন। দেখো ফাঙ্গাস থেকে প্রচুর প্রশ্ন এসেছে। আইডেন্টিফাই দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড উইথ পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম যে ফাঙ্গাস, তাতে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার মানে যে অযৌন জনননা করে, কোন স্ট্রাকচারটা? তো প্রথম কথা হচ্ছে পেনিসিলিয়াম কি বলতো? পেনিসিলিয়াম কোন গ্রুপের ফাঙ্গাস? অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিস, পেনিসিলিয়াম হচ্ছে অ্যাসকোমাইসিটিস। তাহলে অ্যাসকোমাইসিটিসরা কিসের মাধ্যমে অ্যাসেক্সুয়াল সরি কিসের মাধ্যমে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে বলো? কনিডিয়া। কনিডিয়া পাবে তুমি অ্যাসকোমাইসিটিসে, গ্যামিউলস নয়, বার্ডস নয়, জুস্পোর নয়। আনসার হচ্ছে এ। নিউ এনসিইআরটি পেজ 18 তুমি পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। আবার একটা ম্যাচ দ্য ফলোইং, নিট 2024। রিসেন্ট কালে নিটে কিন্তু ম্যাচ দ্য ফলোইং প্রচুর আসছে। সেই জন্য আমি যখন আমার ব্যাচে পরীক্ষা নিচ্ছি, আমার অনলাইন ব্যাচে, তোমরা জানো যারা আমার কাছে পড়ো, আমি ম্যাচ দ্য ফলোইং রিসেন্ট কিন্তু প্রচুর বেশি করে দিচ্ছি। তাতে আবার কেউ কেউ বলছে ম্যাম এত ম্যাচ দ্য ফলোইং কি করে করবো, অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে কি করে হবে? নিট পরীক্ষায় এত ম্যাচ দ্য ফলোইং আসবে, তোমার অসুবিধা হলে তোমার তো নিটে গিয়েও অসুবিধা হবে। ম্যাচ দ্য ফলোইং প্র্যাকটিস করতেই হবে, কারণ রিসেন্ট প্রচুর ম্যাচ দ্য ফলোইং আসছে, প্রপারলি প্র্যাকটিস করতে হবে এগুলো। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা ম্যাচ দ্য ফলোইং করবো। তো ভালো কথা, এখানে রাইজোপাস, মুস্টিল্যাগো, পাক্সিনিয়া, অ্যাগারিকাস 4টে ফাঙ্গাসের নাম দিয়েছে, আর এগুলোর সাথে কোনটার সাথে কোন নাম যায়। ওকে, রাইজোপাস হচ্ছে ব্রেড মোল্ড, তাহলে এ হচ্ছে 3, A3। দেখো A3 কিন্তু এটাতেও আছে, এটাতেও আছে। ওকে, নেক্সট উস্টিলাগো। অস্টিলাগো হচ্ছে তোমার স্মার্ট ফাঙ্গাস, তাহলে বি হচ্ছে 2, B2 কোথায় আছে? এই দেখো B2 এখানে এখানে আছে, এ আর সি দুটোতেই B2 আছে। ওকে, নেক্সট হচ্ছে পাক্সিনিয়া। পাক্সিনিয়া কি? পাক্সিনিয়া হচ্ছে রাস্ট ফাঙ্গাস, তাহলে C4, তাহলে C4 তুমি এখানে পেলে। আর অ্যাগারিকাস হচ্ছে মাশরুম, D1, তাহলে তোমার উত্তর হবে এ, আনসার হবে এ। এটা তুমি কোথায় পাবে? এটা তুমি পাবে নিউ এনসিইআরটির পেজ 17-18-তে। ঠিক আছে, এভাবে এনসিইআরটির পাতা মেনশন করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, নেক্সট চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন নিট 2024-এ এসছে। Which one of the following is not a criteria for classification of fungi? ফাঙ্গাইকে বা ফাঞ্জাইকে বা ছত্রাককে তুমি যদি ক্লাসিফাই করো, শ্রেণীবিন্যাস করো, তখন কোন ক্রাইটেরিয়াটা, কোন বৈশিষ্ট্যটা লাগে না, কোনটা আমরা দেখি না? মরফোলজি অফ মাইসিলিয়াম, মাইসিলিয়ামের গঠন, অবশ্যই এটা প্রয়োজন পড়ে। মাইসিলিয়ামের গঠনের অনুযায়ী কিন্তু আমরা ফাঙ্গাসকে ক্লাসিফাই করতে পারি। মোড অফ নিউট্রিশন, ও কি খায়? না, এটা লাগে না। মোড অফ স্পোর ফরমেশন,
কোন ফাঙ্গাস কি স্পোর তৈরি করে, অবশ্যই এটা প্রয়োজন হয় ক্লাসিফাই করার জন্য। ফ্রুটিং বডি বা ফল দেহ, অবশ্যই এটা প্রয়োজন হয়। তাহলে একমাত্র কোন ফাঙ্গাস কি খায়, পুষ্টি ও নিউট্রিশন, সেটা দেখে কিন্তু আমরা ফাঙ্গাসকে কখনোই ক্লাসিফাই করি না। তাহলে আনসার তুমি পেয়ে গেলে বি, আনসার পেয়ে গেলে বি, এটা তোমার নিউ এনসিইআরটি পেজ 17-তে আছে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে কিংডম প্লান্টি। দেখো কিংডম প্লান্টি আর কিংডম অ্যানিমেলিয়া এই দুটো খুব ছোট্ট ছোট্ট দুটো প্যারাগ্রাফ রয়েছে তোমাদের এই চ্যাপ্টারে। এখান থেকে কোনো প্রশ্ন কোনোদিন আসে না, এখান থেকে প্রশ্ন আসার মতন কিছুই নেই। কারণ হচ্ছে এই পুরো জিনিসটা নেক্সট যে কিংডম গুলো এগুলো তোমাদের পরবর্তী চ্যাপ্টার গুলোতে রয়েছে। তোমাদের ক্লাস 11-এর 3rd চ্যাপ্টার প্লান্ট কিংডম, 4th চ্যাপ্টার অ্যানিমেল কিংডম, সেখানে কিন্তু ডিটেলে তোমাদেরকে এগুলো পড়ানো হয়েছে। তাই জন্য এই প্লান্টি আর অ্যানিমেলিয়া যে ছোট ছোট দুটো প্যারাগ্রাফ রয়েছে এই চ্যাপ্টারে, সেখান থেকে কিচ্ছু পড়ার দরকার নেই, কিছু আসেই না ওখান থেকে, আসার মতন ইনফ্যাক্ট কোনো ইম্পর্টেন্ট পয়েন্টও নেই। তো এখানে নো কোয়েশ্চেন, কিংডম অ্যানিমেলিয়া নো কোয়েশ্চেন। এবার চলে যাবো আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে ভাইরাস, ভাইরয়েডস, প্রিয়ন্স অ্যান্ড লাইকেন্স। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে আমরা দেখবো কোয়েশ্চেন কি এসেছিল। তো এখান থেকে প্রথমে দেখো বলেছে নিট 2019-এর প্রশ্ন, which of the following statement is incorrect? কোনটা ভুল? ভাইরয়েডস ল্যাক আ প্রোটিন কোট, ভাইরয়েডের প্রোটিনের আবরণী থাকে না। এটা তো ঠিক, ভাইরয়েডের সত্যিই প্রোটিন থাকে না, প্রোটিনের আবরণী থাকে না। ভাইরাসেস আর অব্লিগেট প্যারাসাইটস, ভাইরাসগুলো অবশ্যই প্যারাসাইট, অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে, অন্যের বডিতে ওরা প্যারাসাইট হয়ে যায়, এটা সত্যিই তাই। নেক্সট, ইনফেক্টিভ কনস্টিটিউয়েন্ট ইন ভাইরাসেস ইজ দ্য প্রোটিন কোট, ভাইরাসের মধ্যে ইনফেক্টিভ কনস্টিটিউয়েন্ট মানে ভাইরাস ইনফেকশন ঘটায় কিসের দ্বারা? ওর প্রোটিন আবরণী বা প্রোটিন কোটের দ্বারা। ভাইরাস ওর প্রোটিন যে আবরণী বা প্রোটিন কোট রয়েছে তার দ্বারা ইনফেকশন করে? একদমই না। ভাইরাস কিসের দ্বারা ইনফেকশন করে বলো? ওর জিনোমিক কন্টেন্ট, ওর জিনোম কি রয়েছে। দেখো ভাইরাসের আইদার ডিএনএ থাকবে অর আরএনএ থাকবে, এটা তুমি জানো তো। ভাইরাসের কিন্তু ডিএনএ আরএনএ দুটোই থাকে না, হয় ডিএনএ নয় আরএনএ। তো সেটাই কিন্তু মেইন ইনফেকশন ঘটায়, মোটেও কিন্তু প্রোটিন কোড ঘটায় না। তাহলে আমরা কোনটা ভুল পেয়ে গেলাম? আনসার হচ্ছে আমাদের সি। সেই হিসেবে ডি ঠিক হওয়ার কথা। চলো দেখি, প্রিয়ন্স কনসিস্ট অফ অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিনস। প্রিয়ন্সে কি থাকে? বেঠিকভাবে ফোল্ডেড প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো ঠিকঠাক মতন ফোল্ড হয়নি। হ্যাঁ তাই, তাহলে আনসার আমরা সি পেয়েছি। নিউ এনসিইআরটি পেজ 20 আর 21-এ তুমি এটা পাবে। ঠিক আছে, চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নিট 2020 প্রশ্ন, which of the following statements is correct about viroids? কোনটা ঠিক? they have free RNA without protein coat, ভাইরয়েডের ফ্রি আরএনএ থাকে, কোনো প্রোটিন কোড থাকে না। হ্যাঁ এটা ঠিক। তো বেসিক্যালি আনসার আমরা পেয়ে গেছি, আনসার এ। হিসেব মতন বি সি ডি কিন্তু তোমার ভুল হওয়ার কথা। চলো দেখি ভুল কিনা। দে হ্যাভ ডিএনএ উইথ প্রোটিন কোড, ওদের ডিএনএ থাকে? একদমই না, ওদের আরএনএ থাকে। ফলস। দে হ্যাভ ফ্রি ডিএনএ উইদাউট প্রোটিন কোড, আরে ভাই ওদের ডিএনএ থাকেই না, আরএনএ থাকে। দে হ্যাভ আরএনএ উইথ প্রোটিন কোড, দেখো এরাও বলছে আরএনএ থাকে কিন্তু তার সাথে প্রোটিন কোডও থাকে না, ওদের প্রোটিন কোড থাকে না, এটা ফলস। তাহলে আনসার আমরা পেয়ে গেছি এ। নিউ এনসিইআরটি পেজ 21-এ তুমি পাবে, এটার সাব টপিক মানে কোথায় এটা রয়েছে, এটা ভাইরয়েডস এ রয়েছে। তোমাকে ভাইরয়েডটা পড়তে হবে, এর জন্য ভাইরয়েডটা পড়লে তুমি এটা পেয়ে যাবে। আর কোনো কোয়েশ্চেন নেই। তো নিট 2019 থেকে 24 অব্দি এই কটা কোয়েশ্চেনই এই চ্যাপ্টারে হয়েছে, তো আমরা সেগুলো সলভ করলাম। এবার দেখো এই এনসিইআরটির যে পিক্স গুলো আর যে এক্সাম্পলার, সেটাই কিন্তু যথেষ্ট নয় তোমাদের নিট পরীক্ষা দেওয়ার জন্য। তোমাকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, কোয়ালিটি কোয়েশ্চেন যেগুলো নিচে আসতে পারে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এমন প্র্যাকটিস করবে যে তোমার আর কোনোটাই কোনো ডাউট থাকবে না, তোমার জল ভাত হয়ে যাবে। এরকম ভাবে কিন্তু তোমার প্রত্যেক চ্যাপ্টারে কোয়েশ্চেন প্র্যাকটিস করা উচিত। তুমি আমার পেইড ব্যাচ যদি এনরোল করতে চাও করতে পারো, আমি আমার ব্যাচে এইভাবেই কোয়েশ্চেন প্র্যাকটিস করাই, এবং সেটা কিন্তু ইংলিশ এবং বাংলায় দুটোতেই। মানে এটা যেমন তুমি অনলি ইংলিশ দেখছো যেহেতু এটা পিক্স, কিন্তু আমি যখন প্র্যাকটিস করাই সেটা কিন্তু টোটালি ইংলিশ টোটালি বাংলায় থাকে, যেহেতু অনেক বাংলা মিডিয়ামের স্টুডেন্টও আমার কাছে পড়ে। তো তুমি চাইলে আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো, প্রচুর প্র্যাকটিস ওখানে হচ্ছে, প্রচুর আমরা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস করি সারা বছর ধরে। তুমি যদি এনরোল করতে চাও করতে পারো, আমি আমার পেইড ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে।
এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের, নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্সাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই, যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের উপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই,
তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়। সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।